দর্শক বন্ধু, আজকে আলোর সাথী পর্ব 15-তে আবার এসেছি আপনাদের সামনে। আজকে আমাদের সামনে আমরা নিয়ে এসেছি প্রখ্যাত আইনজীবী ও লেখক, সুপরিচিত সমাজকর্মী ইমাদউদ্দিন বুলবুলকে। আমরা লেখক, আইনজীবী ইমাদউদ্দিন বুলবুলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধু, আমি মিতা দাস পুরকায়স্থ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে আপনারা টিভির সামনে থাকুন। আপনারা আজকের অনুষ্ঠান অবশ্যই উপভোগ করবেন। আজকে আমাদের অনুষ্ঠানে আছে দুটি বই উন্মোচন। অনুষ্ঠানে আমরা রেখেছি সুপরিচিত সঙ্গীত শিল্পীদের গান। এদের সঙ্গীত পরিবেশনা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা লেখক, আইনজীবী ইমাদউদ্দিন বুলবুলের সঙ্গে আলাপচারিতার ফাঁকে আমরা দুটি পুস্তকের মোড়ক উন্মোচন করে নেব। একটি মাসিক ম্যাগাজিন বলা যায়, সাময়িকী, শব্দবৃক্ষ, প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী, শব্দবৃক্ষ। আর অপর বইটি ডাক্তার মোহন দত্ত চৌধুরীর লেখা আন্ডারস্ট্যান্ডিং দি বেসিক্স অফ স্ট্রোক। দর্শক বন্ধু, আমরা ইমাদউদ্দিন বুলবুলের সঙ্গে আলাপচারিতার ফাঁকে গানও শুনে নেব। আজকের অনুষ্ঠান আপনারা উপভোগ করুন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, টিভির সামনে থাকুন। অবশ্যই আপনারা আজকে আনন্দ পাবেন আমাদের অনুষ্ঠানে। আপনারা জমিয়ে আজকে আনন্দ উপভোগ করুন। আমরা বৈচিত্র্যতা রেখেছি। আমরা আর অনুষ্ঠানে সময় নষ্ট না করে লেখক, আইনজীবী ইমাদউদ্দিন বুলবুলের কাছে প্রশ্নমালা নিয়ে আসছি। তো বুলবুল সাহেব, আপনাকে প্রশ্ন করি। কিছুদিন আগে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চলে গেল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনাকে আমি মাতৃভাষা দিবস নিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কিছু প্রশ্ন রাখবো। আপনি প্রস্তুত আছেন? আচ্ছা, তো আমার প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে বরাক উপত্যকার মানুষ কতটুকু জানেন বলে আপনার মনে হয়? বরাক উপত্যকার মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল আছেন। কারণ পত্রপত্রিকায়, রেডিও টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে সর্বত্রই এটার চর্চা হয়। এবং এবার আমি লক্ষ্য করেছি যে এই ফেসবুক এবং ইউটিউবে অন্যান্য বছরের তুলনায় বরাক উপত্যকায় অনেক বেশি চর্চা হয়েছে, আলোচনা হয়েছে। এর জন্য মানুষ এ সম্পর্কে জানে। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, সামাজিক মাধ্যম? পত্রপত্রিকায় আলোচনা হয়েছে। পত্রপত্রিকা মানে মিডিয়ার কথা বলছেন আপনি? মানে দর্শকদের বলুন যে আপনি মানে কিসে আপনি এত আলোচনা দেখেছেন, মানে চর্চাটা দেখেছেন, সেই জিনিসটা বলুন। চর্চা দৈনিক পত্রিকাগুলো যেভাবে প্রত্যেক বছর আলোচনা বের করে এবারও করেছে, আর যেটা সোশ্যাল মিডিয়া, এটা অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি করেছে বলেই আমার মনে হয়েছে। আর মানুষের তো মাতৃভাষার প্রতি একটা সহজাত টান আছে, এর জন্যই মানুষ এসব খবরকে দেখে। পড়ে কতটুকু সেটা প্রশ্ন, কিন্তু দেখে। আজকাল দেখা এবং পড়ার মধ্যে একটা ব্যবধান এসে গেছে। আচ্ছা, আপনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় মানে সামাজিক মাধ্যমগুলোতেই বেশি ভার্চুয়ালি বেশি মানে হচ্ছে, চর্চা হয়েছে। কিন্তু সেই চর্চাটা সাধারণ মানুষ যারা একদম মানে সেই জায়গায় পৌঁছাতে পারছেন না সোশ্যাল মিডিয়াতে, তারা কতটুকু জানছেন বলে আপনার মনে হয়? সোশ্যাল মিডিয়া আজকে গ্রামে গঞ্জে সর্বত্র চলে গেছে। এটা আমাদের যারা মক্কেল আছেন তারা বললেন যে এটা ইন্টারনেটে দিয়ে দেবেন। আমাদের সুজা বললেন যে তারিখটা আপনি নেটে দিয়ে দেবেন। ইন্টারনেট না, ওরা বললেন নেটে দিয়ে দেবেন। সুতরাং তারাও যে যা কিছু ঘটছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারাও খবর রাখে।
আচ্ছা, আপনি বলতে চাইছেন যে এখনের এই বর্তমান সময়ের সব কিছু সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া নির্ভর হয়েছে। নির্ভর, অনেক হ্যাঁ। বেশি নির্ভর হয়ে গেছে। আচ্ছা, দর্শক বন্ধু, আমাদের ইমাদুদ্দিন বুলবুল অনেক ভার্চুয়াল ব্যাপারটির কথা বলছেন, যে সোশ্যাল মিডিয়ার কথা বলছেন। খুব সম্ভবত উনি যে সেই যে সামাজিক মাধ্যমগুলোতে বেশি অভ্যস্ত। আচ্ছা, না, আমি সবকিছু, আমি আচ্ছা। পত্র পত্রিকা সব কিছুর খবর রাখি। আচ্ছা। খবর রাখতে একটুও কম করি না। আচ্ছা। কারণ এই যে ভার্চুয়াল যেটা, এটা তো অনেক বেশি রিপোর্টিং হয়। আচ্ছা, যেমন আচ্ছা। 4 জন মেয়ে বরাকে সম্প্রতি ডুবে গেছে, 3 জনকে একজন খুবই খুবই ভালো কথা। আপনি যে এই মানে একটু তো আপনি কিছু মনে করবেন না, এই বয়সেও যে আপনি এতটুক মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আছেন, সেটা আসলে আসলে বয়স আর এদিকে কিছু একটু আপনি দর্শকদের দিকে দেখে বলুন। হ্যাঁ। ঠিক আছে, বয়স আমি কিছুই মনে করি না। কারণ যারা বয়সের দিক দিয়ে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হলেন দিলীপ কুমার দে, প্রিন্সিপাল, রিটায়ার্ড প্রিন্সিপাল, এবং আমি। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা আচ্ছা, এভারগ্রিন মানুষ আপনি, একদম চির সবুজ। আপনি এইভাবেই চির সবুজ থাকুন, এই শুভকামনা তো রইল। আমার কথাটা ছিল যে এই যে বাচ্চাগুলো ডুবে যাওয়া, এটা যেভাবে রিপোর্টিং হয়েছে ইয়েতে, ওই সোশ্যাল মিডিয়াতে, তত ইলাবোরেটলি কিন্তু দৈনিক পত্রিকায় হয়নি। একজন মানুষ উদ্ধার করেছে, তাকে পুরস্কৃত করা হচ্ছে ইন ডিটেলস। কিন্তু আমরা মানে দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই এক পেশে ওই চর্চা হয়। না না, মোটেই সত্যি না। কারণ সোশ্যাল মিডিয়াতে সব ধরনের মানুষ আছে, আপনি সব ধরনের ভিউজ পাবেন, সব ধরনের নিউজ পাবেন। এটা এটা একদম মানতে পারি না। ঠিক আছে, সব ধরনের মানুষ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। চরম বৈষ্ণব থেকে পরম শাক্ত সবাই আছেন এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার সেটা তো আপনার মতামত। ঠিক আছে। আর বেশিরভাগ দর্শকই অবশ্যই আপনার সাথে একমত হবেন। তো দর্শক বন্ধু, আমরা আজকে অনুষ্ঠান শুরুর মুহূর্তে আমরা উদ্বোধনী সঙ্গীত শুনিনি। তো আমরা চলুন, ইমাদুদ্দিন বুলবুলের কথা তো অবশ্যই শুনবো। আজকে ওনাকে ডেকে এনেছি ওনার কথা শুনতে। তো এখন আমরা একটু বিশ্বরূপা পুরকাস্তের একটু গানটা শুনে নিই। দেখি বিশ্বরূপা কি গান পরিবেশন করছে। নমস্কার, আমি আজকের এই অনুষ্ঠানে একটি উদ্বোধনী সঙ্গীত গাইছি। আমি বিশ্বরূপা পুরকায়স্থ। আমার সাথে রয়েছেন হারমোনিয়ামে ধৈর্যটি প্রসাদ দত্ত এবং তবলায় ভাস্কর দাস। এবারে আমার গানটি শুরু করছি। আনন্দলোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলা লোকে বিরাজ
ধন্যবাদ। দর্শক বন্ধু, আমরা ফিরে এলাম ইমাদউদ্দিন বুলবুলের কাছে। আচ্ছা, 21শে ফেব্রুয়ারিকে পশ্চিমবঙ্গের মানুষ যতটুকু মান্যতা দেন, একই দেশ হওয়া সত্ত্বেও বরাক উপত্যকায় 61টির একাদশ শহীদ তাদের কাছে ততটুকু মর্যাদা পান না কেন? সেটার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা রাষ্ট্র, তার জনসংখ্যা বর্তমানে 18 কোটি। আর সুতরাং পশ্চিমবঙ্গের যারা বাঙালি, তারা বাংলাদেশের সঙ্গে নানাভাবে জড়িত। বিশেষ করে তারা সেখানে যান, ওরা সেখানে আসে, এত বেশি করে। ফলে এই যে একটা কমার্শিয়াল দিক, ইকোনমিক দিক, এর জন্য পশ্চিমবঙ্গে আপনি 21শে ফেব্রুয়ারিকে অনেক বেশি পাবেন, তুলনায় 19শে মে কম পাবেন। এটা হচ্ছে একদম বাস্তব কথা। কারণ বেশিরভাগ লেখক, সাংবাদিক সবাই তো মানে চায় যে আমাকে বিনিময়ে কিছু দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বড় বড় যত লেখক, তারা বাংলাদেশে যান, বাংলাদেশে তাদের জামাই আদর সবসময় পান, ওরাও এখানে এসে জামাই আদর পায়। ফলে তাদের আত্মীয়তাটা অনেক বেশি। তার তুলনায় তো আমরা একটা প্রান্তিক অঞ্চলের, আমাদের দেওয়ার ক্ষমতা কম। এটাই আমার মনে হয় মূল কারণ। আচ্ছা, তো আপনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশ থেকে বেশি সম্মান পায়। হ্যাঁ, সম্মান নাই, হ্যাঁ, নানা ধরনের সুযোগ হ্যাঁ, সুবিধা। সুযোগ সুবিধা সম্মান বেশি পান, তার জন্য তারা 21শে ফেব্রুয়ারিকে বেশি মর্যাদা দিচ্ছেন। আর আমাদের আগে 19শে থেকেই মে, আগে থেকেই হ্যাঁ, তারা আমরা দিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক সেভাবে মর্যাদা দিতে পারি না? আমাদের সম্মান দিতে পারি না? মানে আমাদের তো ক্ষমতাটা লিমিটেড। আচ্ছা, আমাদের ছোট, আমরা একটা রাজ্যও না, আমরা একটা মানে এলাকা, বরাক ভ্যালি। একটা রাজ্য সরকারের যতটা ক্যাপাসিটি থাকে, একজনকে সম্মান দেয়া, একজনকে পুরস্কার দেওয়া, এভাবেই তো মানুষ মানুষকে টেনে আনে। আচ্ছা, তার জন্য আপনি বলতে চাইছেন তার তুলনায় আমরা মানে প্রান্তিকায়িত। আচ্ছা, তার জন্য আমাদের হৃদয় আছে, আত্মীয়তা আছে, কিন্তু আমরা অপরের তুলনায় মানে আমাদের সামর্থ্য কম। একদম। তো সামর্থ্য আর পরিসর কম। হ্যাঁ, তার জন্য আমরা একটা রাজ্য সরকারের যে ক্ষমতা আছে, বরাক ভ্যালি সে ক্ষমতা হওয়ার কথা না। কিন্তু বাংলাদেশ তো এত বড় রাষ্ট্র না, কিন্তু সেই বাংলাদেশ তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে তাদের ভাষা বাংলাকে পুরো বিশ্বের মধ্যে এই ছোট্ট রাষ্ট্র হয়েও স্বীকৃতি আদায় করে নিতে পারলো। তো আমরা কেন পারলাম না? সেটা তো আমাদের নিশ্চয়ই ব্যর্থতা। আমাদের ব্যর্থতা এর জন্যই যে আমাদের বাংলাদেশে তারা যেভাবে নিজের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, আমরা সেভাবে করি, কিন্তু মুষ্টিমেয় কজন করি। আর বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি করে। তারা যখন জাপানে যায়, সেখানে গিয়ে মাতৃভাষার জন্য কিছু করে। যখন কানাডায় যায়, সেখানে গিয়ে কিছু করে। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা, এটা তো ওই ভ্যাঙ্কুভার, কানাডার ভ্যাঙ্কুভারে থাকা কয়েকজন যুবক, তারাই এই প্রশ্ন করলো, তারাই এই দাবি করলো। সুতরাং তাদের যেটা আন্তরিকতা, তাদের যেটা সময় দেওয়া, অর্থ দেওয়া, এটার জন্যই তারা এত দূরে এগিয়েছে। সেই সময়টা আমরা মানে বরাক উপত্যকার মানুষ দিতে পারছি না, আমরা পারছি না। তার জন্যই আমাদের সেই একাদশ শহীদ, সেই মর্যাদাটা, তাদের যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল, সেই সম্মানটুকু তাদের সেইভাবে স্মরণ করা হচ্ছে না। মানে এখনো পাচ্ছে, মানে আমরা করছি, আমাদের বরাক উপত্যকার মানুষ করে, কিন্তু সেভাবে করতে বৃহত্তর ক্ষেত্রে সেটা হচ্ছে না, যেমন বাংলাদেশ পেরেছে। আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশের মানুষ অবশ্যই তার জন্য তার জন্য অভিনন্দন পাওয়ার যোগ্য। ঠিক না? তো বাংলাদেশের মানুষ 19শে মে সম্বন্ধে কতটুকু জানেন বলে আপনার মনে হয়? বাংলাদেশের মানুষের কথা বলছি। বাংলাদেশের মানুষ এক সময় 19 মে সম্পর্কে কিছুই জানতো না। আমাদের তুষারনাথ, মিলনউদ্দিন লস্কর প্রাথমিকভাবে কিছু পরিশ্রম করলো। তারপর ভিগোরাসলি পরিশ্রম দিলীপকান্তি লস্কর করলেন, আমি করলাম, পরিতোষ পাল চৌধুরীও করলেন। তো এই চেষ্টার ফলে 1998 সাল থেকে বাংলাদেশে নিয়মিত 19শে মে পালন শুরু হলো, এবং সেখানে ছোট ছোট বই প্রকাশ শুরু হলো।
এর জন্য মানে আমরা তো প্রথম তাদের দিতে হবে ডাটা, যেটাকে বলে প্রাথমিক ইতিহাস, সেটা আমরা দিলাম। দিলীপ কান্তি লস্কর ভলিউম মানে জেরক্স করে পাঠালেন হারুন হাবিবের কাছে। আমার একটা ছোট্ট বই ছিল ভাষা আন্দোলনের উত্তরাধিকার, সেটা ঢাকায় আমরা বিলি করলাম আমি যখন ইয়ের সঙ্গে গিয়েছিলাম, অনন্ত দেবের সঙ্গে। এবং এই ছোট বইটাই 1998 সালে বাংলাদেশে প্রাথমিকভাবে প্রকাশ্য সভা করার জন্য এই বইটাই কিন্তু কার্যকরী হয়েছিল। আচ্ছা, কোন বইটির নাম কি? ভাষা আন্দোলনের উত্তরাধিকার। ভাষা আন্দোলনের উত্তরাধিকার 1997 সালে এটা প্রকাশিত হয়েছিল। আচ্ছা, লেখক আমি নিজে। আচ্ছা 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 আচ্ছা, আপনার লেখা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমার পরবর্তী প্রশ্ন, বৃহত্তর ক্ষেত্রে 19শে মে ও আমাদের একাদশ ভাষা শহীদের মর্যাদা প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদের উপর বর্তায় বলে আপনার মনে হয়? এ ব্যাপারে সফলতা কতটুকু এসেছে? বর্তায় তো আমাদের সবার উপরে, সাহিত্য সংগঠনগুলোর উপরে, সরকারের উপরে, তাছাড়া যারা আমাদের জনপ্রতিনিধিরা আছেন তাদের উপরে, এক কথায় সবার উপর বর্তায়। কিন্তু যারা কাজ করেছে তাদের তালিকা আমার সামনে আছে। আচ্ছা, আপনি একটু বলে দিন আমাদের দর্শকদের। তালিকার মধ্যে প্রথম নামটাই আসছে দিলীপ কান্তি লস্কর। এই মানুষটা 19কে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনের মূল্যবান বছরগুলো, তার অর্থ, তার সম্পদ সব কিছুই উৎসর্গ করেছিল। করিমগঞ্জের দিলীপ কান্তি লস্কর নিজে একজন কবি। তারপর এর অনেক পরে 2010 থেকে 9-10 থেকে নিহার রঞ্জন পাল, যাকে আমরা এনআর পাল বলে জানি, 2010 থেকে মোটামুটি এই সময় এনআর পাল, উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে রিটায়ার করেছেন পিডব্লিউডি রোডস থেকে। আমরা সবাই চিনি ওনাকে। তারপরের জনের নাম হচ্ছে মিতা দাস পুরকাইস্ত, আপনি আমার সঙ্গে বসে আছেন। এরা দুজন অনেক, নিহার রঞ্জন বাবু এবং মিতা দাস শুধু বই প্রকাশ করেননি, এরা যারা ওই জখমি এবং যারা নিরাশ্রয় এই ভাষা আন্দোলনের জন্য, তাদের নানাভাবে সাহায্য করেছেন। এটা খুবই উল্লেখযোগ্য। আর মিতা দাস পুরকাইস্ত রক্তিম দিগন্ত করেছেন, যার সঙ্গে নিহারবাবু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এটা 19 পর্যন্ত এক নাগাড়ে বের হয়েছে। এটা ভাষা আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে ইতিহাস লেখার জন্য এই দিলীপ কান্তি লস্করের বইগুলো এবং মিতা দাস পুরকাইস্তের সম্পাদিত বই খুবই কার্যকরী হয়েছিল। রক্তিম দিগন্ত বছরে একবার বের হতো 19শে মে উপলক্ষে। এই বছরও বেরোবে। আচ্ছা, আপনিও লিখবেন। 19শে মেতে বেরোবে, 19শে মেতে প্রকাশিত হবে, আপনি অবশ্যই লিখবেন রক্তিম দিগন্ত। আরেকজন মানুষ একেবারে শুরু থেকে, ইনি হলেন ঋষিন মিত্র, কলকাতার ঋষিন মিত্র। সম্প্রতি মানে বছর খানেক হয় উনি পরলোক গমন করেছেন। আর ঢাকার হচ্ছেন হারুন হাবিব, উনি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান ছিলেন। আরেকজন হচ্ছে মিসবা কামাল। এরা ছাড়াও গ্রন্থে প্রথম 19-এর কথা লিখেন বিখ্যাত উপন্যাসিক সেলিনা হোসেন। আর সবশেষে ডাক্তার সুকুমার বিশ্বাসের কথা আমি বলবো। উনি বাংলাদেশের লোক, ঢাকার যেটা বাংলা একাডেমি, এটার ডিরেক্টর ছিলেন এবং উনি তার জীবনের অনেক বছর অর্থ সব কিছু খরচ করে আমাদের ভাষা আন্দোলনের সবচেয়ে বড় বইটা উনি লিখেছেন। এটা 632 পৃষ্ঠার এই সাইজের বই, ভাষা আন্দোলনের, আসামে ভাষা আন্দোলন ও বাঙালি প্রসঙ্গ। ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ, কারণ এ ধরনের বড় বই শুধু ভাষা আন্দোলন না, এখানে যে ভাষা রাজনীতি সেটাও পুরোপুরি এসেছে, একেবারে গোয়ালপাড়া পর্যন্ত সব কিছু। তো ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। উনি এখনও বেঁচে আছেন, উনি কলকাতায় আছেন। তো এই বইটা প্রচারের জন্য
বিক্রির জন্য শিলচরবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। কারণ এই বই যখন প্রকাশ হবে তখন প্রকাশক পারুল প্রকাশনী এটা করতে চাইছিল না। তখন বঙ্গ সাহিত্যের তরফে আমি কথা দিয়েছিলাম যে আমরা 300 কপি বিক্রি করে দেব। আমরা আমাদের কথা রেখেছি। বঙ্গ সাহিত্য এটাকে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে, প্রকাশ করেছে এবং শিলচরের মানুষ 300 থেকে বেশি বই এটা কিনেছেন, মানে 300 কপির চেয়েও বেশি কিনেছেন। এর জন্য শিলচরবাসীকে কৃতজ্ঞতা। শিলচর এখনও বেঁচে আছে, যেখানে করিমগঞ্জ হাইলাকান্দি 10 কপি 5 কপি এরকম, কিন্তু শিলচরের আশেপাশের মানুষ এই বইটা বিক্রি মানে কিনেছেন এবং সফল করেছেন। দর্শক বন্ধু, আসামে ভাষা আন্দোলন ও বাঙালি প্রসঙ্গ ডক্টর সুকুমার বিশ্বাসের লেখা, যেখানে যে বইটিতে আমরা 19শে মে ও আসামের বাংলা ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত তথ্য আমরা পেয়ে যাব। তো ইমাদুদ্দিন বুলবুল বললেন এই বইটি প্রসঙ্গে যে এই বইটি অনেক বিক্রি হয়েছে আমাদের বরাক উপত্যকায়ও। দর্শক বন্ধু, আপনাদের মধ্যে থেকেই অনেকে কিনেছেন, আর আমরা আশা করব যে আপনারা এই বইটি সংগ্রহ করবেন। এর মধ্যে সব রকমের 19শে মে সম্বন্ধে সব রকমের তথ্য আপনারা পেয়ে যাবেন। আর এই বইটি সম্ভবত 19শে মে নিয়ে, আসামের বাংলা ভাষা আন্দোলন নিয়ে এই বইটি সবচেয়ে বড় বই। এর চেয়ে বড় বই আজকে পর্যন্ত প্রকাশিত হয়নি। আর ডক্টর সুকুমার বিশ্বাসের এই বইটি কলকাতার লেখক, উনি কলকাতার মূলত উনি কলকাতারই মানুষ না, মূলত উনি বাংলাদেশের আচ্ছা, চুয়াডাঙ্গার মানুষ, আচ্ছা, সারা জীবন বাংলাদেশেই কাটিয়েছেন। আচ্ছা আচ্ছা, উনি মানে এখন বর্তমানে কলকাতায় আছেন। আচ্ছা আচ্ছা, তো এই সুকুমার বিশ্বাসের এই বইটিতে একটু আগে যে ইমাদুদ্দিন বুলবুল বললেন যে রক্তিম দিগন্ত, সেই রক্তিম দিগন্তের অনেকটাই রেফারেন্স এখানে আছে, সেই আরো ছবিও অনেকের আছে। কিছু আছে। হ্যাঁ, তারপরে আপনারও আছে। আমরা এই লেখককে বঙ্গ সাহিত্যের তরফে 2 বছর আগে এনে এখানে রীতিমতো সংবর্ধনা দিয়েছি। আপনারা এই বইটি সংগ্রহ করবেন আশা করি, এই 19শে মে সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে। আপনারা আর কিছু বলার আছে এই ব্যাপারে? আরো অনেক প্রশ্ন আছে তোর জন্য, আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার পরবর্তী প্রশ্ন, বরাক উপত্যকায় উচ্চারিত ভাষার সংখ্যা জানা থাকলে একটু বলে দিন আমাদের দর্শকদের। বাংলা, হিন্দি, সাদরি, মৈতাই মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, ডিমাসা, মার, মিজো, এই আরও ছোট ছোট কিছু ভাষা আছে। তো সবচেয়ে বেশি বলা হয় বাংলা, প্রায় 80% মানুষ বাংলা ভাষায় কথা বলেন এবং বাকি কথাগুলো অন্যান্য ভাষায় বলেন। আর এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে বরাক উপত্যকায় প্রত্যেক ভাষাভাষী মানে পারস্পরিকভাবে মিলেমিশে আছেন এবং ভাষা আন্দোলন যেটা হয়েছিল সেখানে প্রত্যেক ভাষাভাষী এই ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন। কোনোদিন বরাক উপত্যকায় ভাষা নিয়ে কোনো মারপিট দাঙ্গা হয়নি। এটা অত্যন্ত খুশির কথা, অত্যন্ত আনন্দের কথা। আপনি একটি ভাষার বোধহয় নাম নেননি, আমাদের এখানে এই যে ভোজপুরি ভাষাও আছে, কিছু খাসিও আছে, ভোজপুরি, তারপরে এই যে নাগা রংমাই খাসি তো অবশ্যই আছে। খাসি হচ্ছে এই উপত্যকার সবচেয়ে প্রাচীন ভাষা। রংমাই আছে আমাদের এখানে। রংমাই ওই মানে হ্যাঁ নাগা, এটা রংমাই আছেন। ডিমাসা বলেছেন আপনি? ডিমাসা বলেছেন। আর ভোজপুরিটা বলেননি। ভোজপুরি কিন্তু প্রচুর আছে না। ভোজপুরি তো হিন্দি থেকে, মানে ভোজপুরি হিন্দি থেকে ঢুকেছিল, এখন হিন্দি থেকে বেরিয়েছে ভোজপুরি হচ্ছে। আসলে ভোজপুরিটা একটু আলাদাই, ভোজপুরি আলাদাই। অনেক ভাষা ছিল, যেমন বিষ্ণুপ্রিয়া আর মেইথি মণিপুরি। উত্তর ভারতে অনেক ভাষা ছিল, ধীরে ধীরে তারা হিন্দির মধ্যে গিয়ে ঢুকে যায়। এখন হিন্দি থেকে তারা আবার বের হয়ে নিজেদের ভাষার আইডেন্টিটিটা অ্যাসার্ট করছে। হ্যাঁ, নাগাদের মধ্যে যেরকম রংমাই, তারপরে আরো অনেক আছে, তো এরকম হিন্দিভাষীদের মধ্যেও আছে। তো ভোজপুরিটা ওরা নিজেদেরকে আলাদা বলেই দাবি করেন। ওই ভোজপুরি ভাষায় অনেক গান, তারপরে অনেক মুভিজ, হ্যাঁ অনেক কিছুই আছে ভোজপুরি ভাষায়, আর যেগুলি অনেক বিখ্যাত। অবশ্যই। তো নতুন প্রজন্ম বাংলা বলতে, লিখতে ও পড়তে কতটুকু আগ্রহী বলে আপনার মনে হয়? তুলনামূলকভাবে অনেক কম।
আর এই যে কম, সেটার জন্য পরিবারগুলোই দায়ী। তো এটাকে যদি আমরা এই গ্যাপকে যদি মেটাতে চাই, তাহলে পরিবারে বাংলা ভাষাকে চর্চা করতে হবে। এবং আসাম সরকার মাতৃভাষাকে শিক্ষার মধ্যে বাধ্যতামূলক করছে। 2-3 বছরের মধ্যে হায়ার সেকেন্ডারিতে মাতৃভাষা পড়তেই হবে। ব্রহ্মপুত্র উপত্যকায় অসমিয়া, বরাক উপত্যকায় বাংলা এবং বড়োল্যান্ডে বড়ো। আমরা ওই মিটিংয়ে আমি বঙ্গ সাহিত্যের তরফে গিয়েছিলাম। আমি বললাম যে এতে তো অনেক ছাত্র চলে যাবে প্রাইভেট ইয়েতে। তো সেক্রেটারি যারা ছিলেন তারা বললেন যে যাক, যতদূর যারা যেতে চায় যাক, তবু আমরা ডিটারমিন্ড যে মাতৃভাষা ছেলে কিংবা মেয়ে তাকে তার মাতৃভাষা তাকে পড়তেই হবে। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে আসাম সরকার এই আইনটি কার্যকরী করতে চলেছে, খুবই আশার কথা। আর এখানে আরেকটা পয়েন্ট আমার রয়ে গেছে, যে আমাদের বাংলা ভাষাকে সহজ করতে হবে। আমাদের ছেলেমেয়েরা বাংলা ভাষাকে, নিজের মাতৃভাষাকে ভয় পায়, তার অনেক কারণ আছে, পরবর্তীতে আমি আলোচনা করব। ভাষাকে সহজ করতে হবে, যুক্তাক্ষরকে একদম নাই করে দিতে হবে। এই যুক্তাক্ষরের ভয়েই ছেলেমেয়েরা বাংলা ভাষাকে ভয় পায়। আচ্ছা, আপনি যে একটু আগে ওই যে সাদ্রি একটা ভাষা বলেছিলেন, বরাক উপত্যকায় বলা হয়, সাদ্রি ভাষাটা কি? সাদ্রি ভাষাটা হচ্ছে ওই কাজল দেমতা তারা যে ভাষা ব্যবহার করে। চা বাগানের ভাষা নাকি? চা বাগানে অনেক ভাষা আছে, তার মধ্যে এই যে ঝাড়খণ্ডের যে ভাষা সেটাকে সাদ্রি বলে। আচ্ছা আচ্ছা, এটা ওই ভোজপুরির মধ্যে মতো আগে সব হিন্দিতে গিয়ে বাংলা কিংবা হিন্দিতে বিলীন ছিল, এখন তারা নিজেরা এজার্ট করছে। আচ্ছা, মানে মূলত সাদ্রিটা চা বাগানের ভাষা বলতে চাই। চা বাগানের অনেক ভাষা আছে, মানে চা বাগানেই ব্যবহৃত হয়, ঝাড়খণ্ডের ভাষা এটা। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধু, আমরা ইমাদউদ্দিন বুলবুলের সঙ্গে আলোচনা করছি। তো আমরা একটু স্বাদ বদল করে নিই। এক ফাঁকে আমরা একটা বই উন্মোচন করে নেই, বইয়ের মোড়ক উন্মোচন করব। যে বইটি প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী। বইটি ঠিক বই বলা যাবে না, এটা একটা সাময়িকী। তো আমরা বইটি আজকে উন্মোচন করব। আমাদের সাথে ইমাদউদ্দিন বুলবুল আছেন, আমরা ওনাকে পেয়েছি। তো আজকে এই শব্দবৃক্ষটি উন্মোচন করব, সাময়িকী। তো এই শব্দবৃক্ষ প্রতি মাসে আমরা প্রকাশিত করব নতুন দিগন্ত প্রকাশনীর থেকে। আর প্রতি 5টা হলে পরে আমরা সেই 5টা দিয়ে একটা পুস্তক, একটা বড় শব্দবৃক্ষ বৃহৎ আকারে আমরা প্রকাশ করব, সেই পরিকল্পনা নিয়েছি। আর এতে আমরা যুক্ত করছি দেশ বিদেশের কবি লেখকদের। আমরা প্রতি মাসে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, বরাক উপত্যকা তো আছেই, বরাক উপত্যকার লেখকের সর্বপ্রথম সেটা প্রাধান্য দেওয়া হবে। আর তাছাড়া আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে যেখানে বঙ্গবাসীরা আছেন, তো তারা যদি লিখতে চান আমাদের এই শব্দবৃক্ষে লিখতে পারবেন। তো আমরা আপনাদের সামনে আজকে আমরা শব্দবৃক্ষের মোড়ক উন্মোচন করছি। তো আজকে এই মুহূর্তে শব্দবৃক্ষ প্রকাশ হবে। ইমাদউদ্দিন বুলবুল, আপনি এক বইটির মোড়ক আপনি উন্মোচন করুন। দর্শক বন্ধু, নতুন দিগন্ত প্রকাশনীর সাময়িকী শব্দবৃক্ষ আপনারা দেখে নিন, প্রকাশিত হলো আজকের শুভ মুহূর্তে। এই বইটা আমরা প্রকাশিত করলাম। ধন্যবাদ। আচ্ছা, এই শব্দবৃক্ষে লেখকরা কে কে আছেন আমরা আপনাদেরকে একটু লেখকদের নামটা একটু বলে দিচ্ছি। এখানে বিভিন্ন জায়গা থেকে লেখকরা অংশগ্রহণ করেছেন। লেখকরা আছেন কবি অতীন দাস, অঞ্জু এন্দ,
দীপালি দত্ত চৌধুরী, অঞ্জুয়েন্দ্র এখানে নিবন্ধ লিখেছেন শব্দবৃক্ষে। কবি দীপালি দত্ত চৌধুরী, কবি অশোক বার্মা, কবি আশুতোষ দাস, কবি স্মৃতি দত্ত, কবি কল্লুল চৌধুরী, কবি চিত্তরঞ্জন দাস, কবি মহাজির হোসেন চৌধুরী, কবি বিলালউদ্দিন আহমেদ বাংলাদেশের, কবি রঞ্জিত সিংহ অরুণাচল প্রদেশের, কবি ফাল্গুনী দে কলকাতার, কবি অজয় চক্রবর্তী কল্যাণীর পশ্চিমবঙ্গের। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা লিখেছেন, করিমগঞ্জ থেকে পাঠিয়েছেন ফরিদা পারভিন রুনি। কবি অমিত পাল পশ্চিমবঙ্গের, দক্ষিণ 24 পরগনার। কবি কামাল হোসেন কলকাতার। কবি বিশ্বরূপা পুরকায়স্থ, কবি মিতা দাস পুরকায়স্থ। আমি আমার সম্পাদনায় পুস্তকটি সাময়িকীটি প্রকাশিত হয়েছে। তো এই কবিতা দুই একটা আমি পড়ছি এখানের এই শব্দবৃক্ষ থেকে, তারপরেই আমরা আবার ইমাদুদ্দিন বুলবুলের সঙ্গে আলাপচারিতায় চলে যাব। তো একটা কবিতা পড়ছি কবি অতীন দাসের। এই পুস্তকে দুটো কবিতা আছে কবি অতীন দাসের। তো আমি একটা কবিতা পড়ছি উনার। মাতৃভাষা। পাখিদের বাসা আছে, মাছেদেরও বাসা, গাছেদের বাসা বুঝে ইদানিং বাড়ছে হতাশা। ডলফিন গান গায় যে বাসায়, হাঙর বুঝে না। সেন পাখি ছিঁড়ে খায় কবুতর, কারণ খোঁজে না। জগৎ জুড়ে অনেক মানুষ, অনেক তাদের ভাষা, মাকে ডাকে যে বাসাতে, সেটাই সবচেয়ে খাসা। আমি আরেকটা কবিতা পড়ব এই বই থেকে। কবি কল্লোল চৌধুরী, হাইলাকান্দির কবি। মায়ের ভাষা। একটি পাথর বাড়ন্ত, আকাশচুম্বী হচ্ছে এখন। পাথরটা যে কজনের গোরস্থান, যাযাবর পাখিরা এখান থেকে ফুল নিয়ে ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর সকল জায়গার মানুষ এই বাড়ন্ত আকাশচুম্বী পাথরটাকে দেখতে পায় আর ফুলের সুবাসে বিভোর হয়ে যায়। বছরে একটি দিন আসে, মানুষ যখন পাথরটার চারদিকে গজিয়ে ওঠা আগাছা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যায়। আর যেদিনটাতে পৃথিবীর সবাই এখন মায়ের ভাষায় কথা বলে। আমি আরেকটা ছোট্ট কবিতা পড়ব। আমি এখন আমাদের বরাক উপত্যকার বাইরের বহির্বরাকের একজন কবির কবিতা পড়ে নিই। বরাকের একজন কবি, বর্ধমানের কবি অমিত পাল লিখেছেন অসহায় মাতৃভাষা। অমিত পাল তরুণ কবি। তিনি লিখেছেন, রক্তচক্ষু নিয়ে আবার নতুন ভাবনা। বলি, বাংলা বলতে এত লজ্জা কিসের? আচ্ছা, তুই সাহিত্যে আকুল ছিলিস না? ভুল ছিল শব্দ চয়নে নাকি স্বার্থলিপ্সা? মরি বাংলা ভাষা আজ অর্বাচীন। অন্য ভাষার জ্ঞান আমি বুঝি, আমন্ত্রিত সবই, কিন্তু তোর মাতৃভাষা বড় দুর্বল, তাই না? আরে, অন্য ভাষাতে দর্শিতা তোর মা। তুই খাল কেটে কুমির ডেকেছিস, ভুলে গেলি? তোর জন্মভূমি মায়ের ভাষায় এখন অসহায়। সব কিছুর মূলে তুই, এটা মাথায় রাখিস। পারলে মাকে নিয়ে একটু ব্যঙ্গ করিস। কম বয়সী ছেলে, কম বয়সী কবি, রক্ত গরম করা কবিতা লিখেছে। তো আমরা দর্শক বন্ধু, আপনাদের মধ্যে যদি কোনো লেখক থাকেন, অবশ্যই আছেন, আপনারা শব্দবৃক্ষে লেখা পাঠাবেন। আপনাদেরকে আমি সম্পাদক মিতা দাস পুরকায়স্থ আপনাদেরকে আহ্বান করছি যে আপনারা শব্দবৃক্ষে ভালো লেখা হলে অবশ্যই পাঠাবেন। আপনাদের লেখা যদি প্রকাশের যোগ্য হয় অবশ্যই প্রকাশিত হবে।
তো আমরা আবার ইমাদুদ্দিন বুলবুলের কাছে প্রশ্নমালা নিয়ে, বরাক উপত্যকায় বাংলা ভাষা নিয়ে চর্চা কতটুকু হয় সেই প্রশ্নটা আগে আপনাকে করেছিলাম নাকি? না করিনি, তো আপনি সেটার এই উত্তরটা দিয়ে দিন। বরাক উপত্যকায় বাংলা ভাষার চর্চা প্রাচীন যুগ থেকেই, কয়েকশো বছর যুগ আগে থেকেই হয়ে আসছে, আজও হচ্ছে। তবে আমরা যদি কম্পারেটিভ স্টেটমেন্ট, সিএস যেটাকে বলে, যদি করি, তাহলে দেখব যে আমাদের চর্চা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে ত্রিপুরা, যার জনসংখ্যা আমাদের চেয়েও কয়েক লক্ষ কম। সেই ত্রিপুরায় শুধু একটা প্রকাশনী এখন পর্যন্ত 1000-এর অধিক বই প্রকাশ করেছে গত 10-12 বছরে। সেটার নাম হচ্ছে অক্ষর প্রকাশনী। একটা মজার কথা হলো, তারা দুই ভাই, দেবব্রত দেব এবং শুভব্রত দেব, বই প্রকাশ করবে বলে তারা সরকারি চাকরি ছেড়ে দিল এবং বই প্রকাশ করতে লাগলো। কিছুদিন পর তারা ঠিক করলো যে দুজনই যদি সরকারি চাকরি ছেড়ে দেই তাহলে আমাদের সংসার চলবে কি করে। ফলে ছোটো ভাই আবার চাকরিতে গেল, কিন্তু দু ভাই বই প্রকাশ করে চলেছে। দেবব্রত এখন মৌকা বই করেন আর শুভব্রত অক্ষর নিয়েই আছেন। সেই অক্ষর আগরতলা থেকে শুরু করে এখন কলকাতা থেকেও তার মফস্বলে নানা ধরনের তাদের অফিস হয়েছে। এটা শুধু একটার, এছাড়াও ত্রিপুরাতে পারুল প্রকাশনী আছে, এটাও ত্রিপুরা থেকে এখন কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে। শ্রুত এবং জ্ঞান বিচিত্রা, এ ধরনের অনেক প্রকাশনা এবং বই শুধু একজন 1000-এর উপর করেছে। আচ্ছা, আপনি আপনাকে একটু আটকাতে হচ্ছে। আমার প্রশ্নটা আপনি বোধহয় ঠিক না, আমার বুঝতে পারেননি। আমি বরাক উপত্যকায় বাংলা ভাষা চর্চার কথা বলেছিলাম। বরাক উপত্যকায় কতটুকু বাংলা চর্চা হয়েছে এটা বুঝতে হলে ত্রিপুরায় কতটুকু হয়েছে সেটা বুঝে নিলে আমরা যে কোন জায়গায় আছি সেটা বুঝে নেওয়াটা খুবই সহজ হয়। আমাদের এখানে প্রকাশনী বলতে এখন নতুন দিগন্ত প্রকাশনী, সানগ্রাফিক্স, অর্থাৎ মাঝে মাঝে সৃজনও লেখেন ওনারা, আর আবাহন। সুখের কথা যে নতুন দিগন্ত প্রকাশনী 100 টাইটেল পার করেছে। বর্তমানে কত, 100 কত, 150-র মতো হয়ে গেছে। 150-র মতো হয়ে গেছে। সানগ্রাফিক্স এবং আবাহন তাদেরও কিছু আছে। সুতরাং ভাষা চর্চা, তার বই হবে, বিভিন্ন ধরনের বই হবে এবং সেই বইগুলো প্রকাশিত হবে। প্রকাশিত হলেই আমরা আন্দাজ করতে পারি যে কতটুকু চর্চা হচ্ছে। ত্রিপুরার তুলনায় আমাদের চর্চা অনেক 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 কম। সুতরাং এই যে চর্চা যেটা, সেটাকে বাড়াতে হবে। আমি ত্রিপুরাকে এজন্যই বলছি কারণ ত্রিপুরা যা যা করেছে আমরা কল্পনাও এখনও করতে পারি না। আমস্টারডামে ওরা আন্তর্জাতিক বই মেলায় যায়, সেখান থেকে তাদের বইগুলো পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ হয়। বরাক উপত্যকাও একটা উপত্যকা যেখানে 40 লক্ষের অধিক মানুষ বাস করে এবং যাদের শতকরা 80% বাঙালি। আমাদের অবস্থানটা এখনও অনেক পিছনে আছে, এটাই আমি বোঝাতে চাইছি। আচ্ছা, হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন যে বরাক উপত্যকায় বাংলা ভাষা চর্চা আরও হওয়া খুবই দরকার, মানে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, আসাম থেকে বাংলা ভাষায় প্রকাশিত কিছু সাময়িকীর নাম বলুন। আসাম থেকে আসাম বলতে বরাক উপত্যকাও থাকে। সুতরাং এখানে সবচেয়ে প্রাচীন হচ্ছে সাহিত্য, এটা হাইলাকান্দির, 50 বছর পার করে গেছে। গল্পের কাগজ যাপন কথা, সেটা ডেকিয়াজুলি থেকে হয় এবং খুব ভালো গল্পের পত্রিকা মানে সাময়িকী। তারপর একটা হচ্ছে পূর্বদেশ, আর আমাদের বরাক উপত্যকায় হচ্ছে দিগন্তিকা, যেটার সম্পাদনা আপনি নিজেই করেন।
তো এইগুলো মোটামুটি আসামের রক্তিম দিগন্ত হয় একটু আগে আপনি বললেন। রক্তিম দিগন্ত তো বছরে একটা হয়, হ্যাঁ আর এগুলো হচ্ছে 2 মাসে 3 মাসে মানে হ্যাঁ, ওই তো সাময়িকী, বছরে একটা হলেও সাময়িকী। একটা সময়। সাময়িকী। আচ্ছা, এখন একটা বেরোলো শব্দবৃক্ষ। শব্দ আচ্ছা, আরও আছে কিছু পত্রিকা আছে, আছে মানবীকরণ, চন্দ্রিমা দত্তরা, তারপরে আরেকটা আছে কথা, এরকম আছে কিছু আছে আছে আরো। তো সবাই আমি যেটুকু হ্যাঁ। জানি সেটা বলে। আচ্ছা, মূলত আপনি বহুল প্রচারিত পত্রিকার কথাই বলেছেন। আচ্ছা, 19শে মে ও 21শে ফেব্রুয়ারি। একটা নাম লেখা আছে ইয়ে করেন, উজান। উজান 300 থেকে বের হয়। আচ্ছা, উজান উজান। পত্রিকা, ঠিক আছে। 19শে মে ও 21শে ফেব্রুয়ারিতে বিশেষ কোনো সংখ্যা প্রকাশিত হয় কি? হলে নাম বলুন। 21শে ফেব্রুয়ারিতেও বলবেন আর 19শে মেতেও বলবেন। 21শে ফেব্রুয়ারিতে বিশেষ পুরো আসাম থেকেই বলুন। কোনো সংখ্যা আপাতত বের হয়নি, গত বছরে বের হয়নি। আচ্ছা আর 19কে নিয়ে ছোট বড় বেশ কিছু বের হয়। আচ্ছা, কিছু নাম বলুন। না, সবচেয়ে আগে হচ্ছে এই রক্তিম দিগন্ত, যেখানে অনেক মূল্যবান ভাষা আন্দোলন সংক্রান্ত প্রবন্ধ থাকে, সাক্ষাৎকার থাকে। আর হচ্ছে এই মাতৃভাষা যে এন্দো তারা যেটা করেন। আচ্ছা, মাতৃভাষা, হ্যাঁ, মাতৃভাষা সাময়িকী। হ্যাঁ, আচ্ছা, সেটা 19শে মে ও 21শে ফেব্রুয়ারিতেও খুব সম্ভবত হয়। কোনো কোনো বছর করেন। আচ্ছা, আর কিছু আছে কি? আচ্ছা, এখানে একটা আনন্দের কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের হাইলাকান্দির একজন মহিলা আনোয়ারা বেগম মজুমদার, উনি উইমেন স্টাডিজে MA, উনি পিএইচডি করেছেন। সেই পিএইচডিটার বিষয় হচ্ছে উইমেন পার্টিসিপেশন ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্টস, বরাক ভ্যালি 1961। এবং আপনারা শুনে খুবই আনন্দিত হবেন, বিস্মিত হবেন যে এটা গৌহাটি বিশ্ববিদ্যালয় করিয়েছে। আর এটার যিনি গাইড ছিলেন তিনি হচ্ছেন শিলা বড়া, ডিব্রুগড় ইউনিভার্সিটির রিটায়ার্ড প্রফেসর ইতিহাস। এটা একটা রীতিমতো আনন্দের খবর যে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে বরাকের ভাষা আন্দোলন নিয়ে পিএইচডি হয়েছে। এটার যারা গাইড, এক্সামিনার সবাই ওই উপত্যকার, এবং এটা অলরেডি অ্যাওয়ার্ডেড হয়ে গেছে। এটা খুব খুশির খবর। আচ্ছা, বরাক উপত্যকার ভাষা আন্দোলন নিয়ে আনোয়ারা বেগম বললেন নাকি? মজুমদার। আনোয়ারা মজুমদার পিএইচডি করেছেন। মহিলাদের পার্টিসিপেশন কিভাবে ছিল এই আন্দোলনে সেটার উপরে। আচ্ছা, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। আচ্ছা আচ্ছা, খুব আশার কথা, খুবই খুশির কথা। তো দর্শক বন্ধু, আমরা আবার একটি পুস্তক উন্মোচন করতে চলেছি। সেই পুস্তকটি ডাক্তার মোহন দত্ত চৌধুরী লিখে পাঠিয়েছেন, আমাদের নতুন দিগন্ত প্রকাশনীতে পাঠিয়েছেন, সে সুদূর ম্যানচেস্টার থেকে। তিনি তার সমাজ সেবামূলক মনোভাব নিয়ে এই পুস্তকটি লিখেছেন বরাক উপত্যকার মানুষের জন্য। তো বইটি এর মোড়ক এবার উন্মোচিত হবে, আপনারা সঙ্গে থাকুন। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেরিয়ে গেল গত রবিবার। ফেব্রুয়ারি ও মে মাস বাঙালিদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ, কারণ এই 2 মাসেই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন ভাষা সৈনিকেরা। 21শে 5 আর 19শে মেতে 11 জন মাতৃভাষা বাংলার জন্য সংগ্রামে আত্মবলিদান দিয়েছিলেন। শিলচর আর ঢাকার ভাষা শহীদদের উদ্দেশ্যে প্রণতি জানিয়ে পুস্তক আন্ডারস্ট্যান্ডিং বেসিক্স অফ স্ট্রোক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু করছি। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বরাক উপত্যকার খ্যাতনামা হাসপাতাল গ্রিন হিলসে এসেছি ঈশান বাংলা চ্যানেলের ক্যামেরা নিয়ে। আরও সাথী পর্ব 15 অনুষ্ঠানে এখানে আন্ডারস্ট্যান্ডিং দি বেসিক্স অফ স্ট্রোক বইটি মোড়ক উন্মোচিত হবে। আমরা নতুন দিগন্ত প্রকাশনী ও ঈশান বাংলা
টিভি চ্যানেলের পক্ষ থেকে এই হাসপাতালকে বেছে নিয়েছি, কারণ এখানে রয়েছেন খ্যাতনামা জনপ্রিয় ডাক্তার তনুশ্রী গুপ্ত। তিনি শিলচর মেডিকেল কলেজে অধ্যাপনার পাশাপাশি এতদ অঞ্চলে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবায় নিয়োজিত রয়েছেন। আমি ডক্টর তনুশ্রী গুপ্তকে মঞ্চে আসার অনুরোধ করছি। ডক্টর তনুশ্রী গুপ্ত, আপনাকে আমাদের ঈশান বাংলা চ্যানেলের ক্যামেরার সামনে স্বাগত জানাচ্ছি। আপনি আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জীববিজ্ঞানের অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী। আমি ডক্টর চৌধুরীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডক্টর দত্ত চৌধুরী, আপনাকে আমাদের ঈশান বাংলা ক্যামেরার সামনে স্বাগত জানাচ্ছি। আমরা নতুন দিগন্ত প্রকাশনী ও ঈশান বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আজকের পুস্তক প্রকাশ অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ করে আমরা এনেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার অজিত ভট্টাচার্য। তিনি শিলচর সিভিল হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক, আর তিনি সাব ডিভিশনাল হেলথ অ্যান্ড মেডিকেল অফিসারও ছিলেন। তো আমি ডাক্তার অজিত ভট্টাচার্যকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডক্টর অজিত ভট্টাচার্য, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে উপস্থিত যে অতিথিরা আছেন, ডক্টর তনুশ্রী গুপ্ত, ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী এবং ডক্টর অজিত ভট্টাচার্য, এদেরকে আমরা এই আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আমরা স্বাগত জানাবো ঈশান বাংলা ও নতুন দিগন্ত প্রকাশনীর পক্ষ থেকে। আর স্বাগত জানাতে আজকে এদেরকে বরণ করতে, আমাদের অতিথিদেরকে বরণ করতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী জয়া ভবান। তো জয়া ভবান, আপনাকে অনুরোধ করছি আপনি অতিথিদেরকে একটু বরণ করে দিন। জয়া ভবান ডক্টর তনুশ্রী গুপ্তকে বরণ করে নিলেন। এবারে ডক্টর অজিত ভট্টাচার্য। অজিত ভট্টাচার্যকে বরণ করছেন জয়া ভবান। আমাদের সম্মানিত অতিথি ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরীকে বরণ করবেন এবার জয়া ভবান। জয়া ভবান নিজেও একজন সঙ্গীত শিল্পী। দর্শক বন্ধু, আমরা আন্ডারস্ট্যান্ডিং দি বেসিক্স অফ স্ট্রোক এই বইটি উন্মোচনের জন্য আজকে এই ছোট্ট সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আজকে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং দি বেসিক্স অফ স্ট্রোক বইটির মোড়ক উন্মোচিত হবে। উন্মোচন করবেন ডক্টর তনুশ্রী গুপ্ত। তো তনুশ্রী গুপ্ত উন্মোচন করার আগে আমি বইটির লেখকের সম্বন্ধে একটু বলে নিতে চাই। তো বইটির লেখক সম্বন্ধে বলবেন ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী, তবু আমি খুব সংক্ষেপে একটু বলছি যে ডক্টর মোহন দত্ত চৌধুরী। মোহন দত্ত চৌধুরী এই বইটির লেখক। তিনি সুদূর ম্যানচেস্টারে থাকেন। সেই ম্যানচেস্টার থেকে বইটি আমাদেরকে দিয়েছেন প্রকাশ করার জন্য নতুন দিগন্ত প্রকাশনীকে। তার জন্য নতুন দিগন্ত প্রকাশনী অত্যন্ত গর্বিত বোধ করছে। আজকে আমরা সেই ম্যানচেস্টারের সেই ইন্টারন্যাশনাল, যেটা আন্তর্জাতিক মানের ডাক্তার, যে উনি যে সাধারণ মানুষের কথা চিন্তা করে, আমাদের এতদ অঞ্চলের মানুষের কথা চিন্তা করে যে উনি আন্ডারস্ট্যান্ডিং দি বেসিক্স অফ স্ট্রোক সেই বইটি লিখেছেন। আর সেই বইটির প্রকাশ করার দায়িত্ব একটা সামাজিক দায়িত্ব যেটা উনি পালন করেছেন, যে চিকিৎসা
চিকিৎসকের একটা মানবিক একটা দায়িত্ব মনে করে উনি একটা বইটা লিখে সেই দায়িত্বটা যেটা নতুন দিগন্ত প্রকাশনীর উপরে দিয়েছেন, তার জন্য নতুন দিগন্ত প্রকাশনী ডাক্তার মোহন দত্ত চৌধুরীকে প্রতি কৃতজ্ঞতা জানায়। আমরা অত্যন্ত গর্বিত। তো সেই মোহন দত্ত চৌধুরী সম্বন্ধে একটু সংক্ষেপে বলে দেবেন ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী। আর আপনি একটু হ্যাঁ আপনি একটু বইটি সম্বন্ধে একটু আপনার বক্তব্যটা বলে দিন, তারপরে আমরা উন্মোচনটা দিচ্ছি। বইটি লেখকের সম্বন্ধে আমাদের দর্শকরা একটু জেনে নিলে ভালো প্রথম, আর বইটির প্রকাশের মানে প্রেক্ষিতটা আপনি একটু প্রেক্ষিতটা একটু বলে দিন, তারপরে আমাদের তনুশ্রী ম্যাডাম বইটি উন্মোচন করবেন। এই যে বইটি আজকে উন্মোচিত হবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স অফ স্ট্রোক, এই বইটি লেখক এইমাত্র বললেন যে এটির লেখক প্রফেসর ডক্টর মোহন দত্ত চৌধুরী। উনি একজন অনাবাসী ভারতীয়, কিন্তু দীর্ঘদিন থেকে ওনার একটা দৃষ্টি ছিল বরাক উপত্যকার স্ট্রোক প্রিভেলেন্সের উপর, এবং ওনারই অনুপ্রেরণায় আমরা বরাক উপত্যকায় একটা প্রাথমিক সার্ভে করেছিলাম স্ট্রোক, এবং এতে আমাদের কাছে যে প্রাথমিক সার্ভেতে যে তথ্যটা এসেছিল, আমরা চেষ্টা করেছিলাম বরাক উপত্যকার মানুষরা পান সুপারি খান এবং স্ট্রোক এটার সঙ্গে একটা কোরিলেশন এস্টাবলিশ করা যায় কিনা। আমি প্রায় 1 দশক আগের কথা বলছি, এবং প্রাথমিক সার্ভেতে আমরা দেখেছিলাম যে ওনার অনুপ্রেরণায় এই সার্ভেটা করা হয়েছিল, এবং আমরা দেখেছিলাম যে স্ট্রোক এবং পান এবং সুপারি খাওয়ার একটা কোরিলেশন, পজিটিভ কোরিলেশন উঠে আসছিল। এই প্রাথমিক সার্ভের ভিত্তিতে আমরা একটা কম্পিউটেশনাল বায়োলজি ওয়ার্ক করি, এবং সেখানে আমরা এস্টাবলিশ করতে পারি যে এলডিএল রিসেপ্টরের সঙ্গে সুপারির যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট এরিকোলিনের একটা সরাসরি যোগাযোগ আছে। অর্থাৎ এরিকোলিন এলডিএল রিসেপ্টরের সঙ্গে এরিকোলিন বাইন্ড করে ব্লাড ভেসেলে কোলেস্টেরল ডিপোজিশন ঘটাতে সক্ষম হয়। এটা কম্পিউটেশনাল ব্যাপার। 2012 সালে একটা আন্তর্জাতিক মানের জার্নালে আমাদের এই কাজটা প্রকাশিত হয়েছিল। তারপরে এই কাজটা ওয়েট ল্যাবে আমরা করছি, আসাম বিশ্ববিদ্যালয়ে আমরা কাজটা করছি। এখনো কোনো পজিটিভ কোরিলেশন পাইনি। আমরা চেষ্টা করছি এরিকোলিন এবং স্ট্রোকের বা কোলেস্টেরল অ্যাথেরোস্ক্লেরোটিক ইনডেক্স যেটা বললেন সেটার সঙ্গে এরিকোলিনের কি সম্পর্ক সেটা করার চেষ্টা করছি। তো ওনার এই ইন্সপিরেশনে তারপর উনি ভাবলেন যে বরাক উপত্যকায় তো স্ট্রোকের প্রিভেলেন্স আছে, অথচ এখানে সেই মানের স্ট্রোক ইউনিট বা স্ট্রোক স্পেশাল ইউনিটের কোনো বন্দোবস্ত নেই। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন করে যদি স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার ডিজিজকে যদি প্রতিহত করা যায়, তাহলে এটা একটা বিশাল কাজ হতে পারে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি অত্যন্ত ইংরেজিতে বইটা লিখেছেন, অত্যন্ত সহজ ভাষায় লিখেছেন, যাতে সাধারণ মানুষ এটাকে বুঝতে পারেন। বইটা এডিটিং প্রুফ চেকিং এর দায়িত্ব করেছিল আমার উপরে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, সময় কম ছিল, কিছুটা ভুল হয়তো থেকে গেছে। যদি পরবর্তী এডিশন হয় তাহলে পরবর্তী এডিশনে আমরা সেটাকে কারেক্ট করার চেষ্টা করব। প্রাথমিকভাবে এই বইটাকে ডক্টর মোহন দত্ত চৌধুরীর যে উদ্দেশ্য, সেই বইটাকে গ্রামাঞ্চলের হেলথ সেন্টারগুলোর স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার একটা ইচ্ছা, যাতে এই বইটা উনি আপনারা যারা ডাক্তাররা আছেন তাদের জন্য লিখেছেন স্বাস্থ্যকর্মীদের জন্য, এবং তারপরে পেশেন্টদের। অর্থাৎ পেশেন্টরা নিজেরা যদি লাইফস্টাইল মডিফিকেশন করেন, তাহলে হয়তো স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার ডিজিজকে অনেকটাই প্রতিহত করা যায়। খুব সাধারণ ভাষায় এটা লিখেছেন, এবং আমার উপরে দায়িত্ব করেছে যদি বইটাকে পড়ে আমি বাংলা তর্জমা করে দিই। তো তার কারণ উদ্দেশ্য হচ্ছে বহু মানুষের কাছে পৌঁছানো, এবং বরাক উপত্যকা মূলত একটা বাংলা ভাষাভাষী অঞ্চল। সুতরাং বাংলায় যদি সেটাকে লেখা যায়, তর্জমা করা যায়, তাহলে সেটা আরো অনেকের কাছে পৌঁছানো যাবে। এই উদ্দেশ্য নিয়ে ডক্টর মোহন দত্ত চৌধুরী এই বইটি লিখেছেন। যদি ওনার আশা বইটির মাধ্যমে যদি কিছু লোকেরও কোনো উপকার হয়, কিছু লোকও যদি স্ট্রোক হওয়া থেকে নিজেকে বিরত করতে পারেন লাইফস্টাইল মডিফিকেশন করে, তাহলে উনি ভাবলেন যে ওনার সামান্য কন্ট্রিবিউশন হলো। এইটুকুই আমি বলতে চাই এই পুস্তিকা উন্মোচন উপলক্ষে। ধন্যবাদ
ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী, আপনি খুব সংক্ষেপে খুব সুন্দর করে বক্তব্য তুলে ধরলেন আমাদের দর্শকদের সামনে। তো আপনি যে বললেন যে আপনি আপনার উপরে দায়িত্ব পড়েছে বাংলায় সেই বইটি বাংলায় অনুবাদ করার, তো আপনি অবশ্যই আপনি আমাদের দর্শকদের সামনে বলেছেন, তো আমরা অবশ্যই আশা করব যে আপনি বইটি বাংলায় অনুবাদ করবেন। বাংলায় সবাই তো ইংরেজিতে হয়তো বুঝতে পারবে না গ্রামাঞ্চলের মানুষ, তো আপনি যদি বাংলায় অনুবাদ করেন, সেই দায়িত্বটা পালন করেন, তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। আমাদের এই বৃহৎ বরাক উপত্যকার মানুষ, বৃহৎ এতদাঞ্চলের মানুষ উপকৃত হবে। তো ধন্যবাদ আপনাকে। তো আমাদের এবার দর্শক বন্ধু অনুষ্ঠানে রয়েছে যে বইটির জন্য এত আয়োজন, সেই বইটি আন্ডারস্ট্যান্ডিং দি বেসিক্স অফ স্ট্রোক বইটি উন্মোচন। বইটির মোড়ক উন্মোচন করবেন ডাক্তার তনুশ্রী। সঙ্গে রয়েছেন প্রফেসর মানবেন্দ্র দত্ত চৌধুরী, অজিত ভট্টাচার্য। বইটির লেখক ডাক্তার মোহন দত্ত চৌধুরী। মোহন দত্ত চৌধুরী ম্যানচেস্টারে থাকেন, প্রবাসী ভারতীয়। আন্ডারস্ট্যান্ডিং দি বেসিক্স অফ স্ট্রোক বইটির প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী। আর আজকের অনুষ্ঠানের ব্যবস্থাপনায় আছে ঈশান বাংলা টিভি চ্যানেল। তুমি একটু নিয়ে দাঁড়াইছো, ক্লিয়ার জয়দীপ, জয়দীপ একটু ক্লোজ আপ হয়ে Hello everyone, it's my pleasure to be able to speak to you today at the very happy occasion of launching my booklet, Understanding the Basics of Stroke, Raising Awareness in General Population. I am Professor Dr. Mohan Datta Chowdhury. I have been a stroke physician, consultant physician in the National Health Service in Greater Manchester, UK for more than 3 decades. I have been heavily involved in promoting stroke care right from the beginning of my consultantship. The booklet, Understanding the Basics of Stroke, has been published by my publisher, Mrs. Meeta Dasgupta of Nutan Diganto Prakashani of Silchar, Assam in India. The main purpose of this booklet is to raise awareness amongst general population and a basic understanding of stroke. Stroke used to be a very neglected subject when I first started with special interest in this area. However, over the last 3 decades or so, progress has been made. Locally, I was involved and led the development of stroke unit way back in 1984-85. Of course, in the early 2000s, we developed stroke unit in the Stockport NHS Foundation Trust. Subsequently, I have been in the UK, in New Zealand, to develop stroke services for the New Zealand government, including clot bursting medications, rehabilitation and recovery.
I realized that without involving the general population, raising awareness, and giving them basic understanding, it is not possible to improve overall stroke care. So the main purpose of the booklet is for people to be aware of the basic understanding and need for timely access to acute care, rehabilitation, and also take active part in prevention by modifying lifestyle. It is with this mind that I am talking to you today. I hope you will benefit from this booklet, especially in the Barak Valley area, which is why I have chosen Nuton Diganto Prakashini. I would like to express my gratitude to Professor Manavendra Datta Chaudhary, who has spent a considerable time in proofreading the booklet. Also, again, to Nuton Diganto Prakashini, and especially to Mrs. Mita Daspurkaisto. Thank you also for listening to my deliberation on this occasion. I hope you will all benefit by reading this booklet and be able to help your own relatives if they are unfortunately affected by stroke, also other families and population, and modify lifestyle for a healthy one to prevent stroke diseases. It is with this mind I like to conclude my deliberation and thank you once again for listening. I wish you good health and happiness. আন্ডারস্ট্যান্ডিং দি বেসিক্স অফ স্ট্রোক বইটি মোড়ক উন্মোচন করলেন ডক্টর তনুশ্রী গুপ্ত। তো আমি তনুশ্রী গুপ্তকে অনুরোধ করছি যে আপনি অত্যন্ত স্নেহভাজন ডক্টর মোহন দত্ত চৌধুরীর আপনি এই বই কিছু বলুন। আজকে যে বইটি উন্মোচন করলেন আপনি কিছু বলুন। আমরা অত্যন্ত আগ্রহী আপনার বক্তব্য শোনার জন্য। আমি মোহন দত্ত চৌধুরী স্যারকে অসীম ধন্যবাদ জানাই, প্রফেসর মানবেন্দ্র স্যারকেও ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে এই প্রোগ্রামটায় ইনভলভ করেছে, যে আমাকে ভেবেছে যে আমি এটাতে পার্টিসিপেট করি, আমি এই বুক ইনাগুরেশনে ইনভলভ থাকি আর এটার বিষয়ে কিছু বলি। তো স্যারের সাথে আমার ফার্স্ট ইন্টারাকশন হয় যখন স্যারদেরই একজন রিলেটিভ আমাদের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। স্যার আপনার বোধহয় মনে আছে। তো বাট মানে ব্যাড লাক যে উনি মারা গেছেন, কিন্তু ওই টাইমে স্যারের সাথে আমার একটা খুব ভালো র্যাপো ডেভেলপ করে। তো আমরা কথা বলতাম বা মানে যে মানে রিগার্ডিং কোভিড ইস্যুস বা কোনো মেডিকেল ইস্যুসের টাইম টু টাইম আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ হতো। ইনফ্যাক্ট স্যার অনেকবার আমাকে অনেক কিছু জার্নালেও কোভিড রিলেটেড টপিকসে জার্নালেও লিখতে স্যার বলেছিলেন আমাকে। তো যাই হোক, এটা সময়ের অভাবে হয়ে উঠতে পারেনি, মেবি ফিউচারে কিছু এরকম হতে পারে স্যারের সাপোর্টে। স্যারের কথা আমি একটাই জিনিস বলবো যে উনি হলো দ্য ট্রু সান অফ দ্য সয়েল, যে নাকি বিদেশে বসে যার নাকি এত ক্লিনিক্যাল অ্যাকিউমেন্ট, উনি ভাবছেন যে এখনো মেডিসিন অফ স্ট্রোক, যেটা নাকি অসম্ভব একটা কমপ্লিকেটেড নিউরোলজিক্যাল টপিক, সেটাকে এক্সট্রিম ইজি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে স্যার হেলথ কেয়ার ওয়ার্ক, যেটা স্যার বললেন এইমাত্র, এটা মানে টু বি স্পেসিফাইড, দিস ইজ নট ফর ডক্টর বাট এটা হলো কি হেলথ কেয়ার ওয়ার্কার্স, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এএনএম, যারা ডোর টু ডোর যাচ্ছে। এইটার আমি বইটা আজকে পুরো পড়লাম ফার্স্ট টু লাস্ট পেজ, আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, উনি একটা অ্যাক্রোনিমের মাধ্যমে এই ফাস্ট অ্যাক্রোনিমের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আর্লিয়েস্ট স্ট্রোক কি করে ডিটেক্ট করা যায়। কেন কি যত আর্লি স্ট্রোক ডিটেক্ট হবে তত আর্লি আপনার কমপ্লিকেশনস কম ডেভেলপ হবে, আর্লি ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট হবে। আর এখন আমাদের গুড লাক হলো অলমোস্ট সব সিভিল হসপিটালে
মেডিকেল কলেজ তো আছেই, সব জায়গায় আপনার সিটি স্ক্যান অ্যাভেলেবল। তো আমাদের এই সিমটমসগুলি যদি কেউ অ্যাওয়্যার থাকে, একটা হেলথ কেয়ার ওয়ার্কার যদি রেকগনাইজ করতে পারে, অ্যাট দ্য আর্লিয়েস্ট আমরা সিটি স্ক্যান করে ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে পারি। ফার্স্ট মানে এফ ফর ফেশিয়াল উইকনেস, মুখ বাঁকা হয়ে যাওয়া। এ ফর আর্ম উইকনেস, এক সাইডের হাত বা পা দুর্বল হয়ে যাচ্ছে। এস ফর স্পিচ অ্যাবনর্মালিটি, এস মানে হলো গিয়ে আপনার কথা বলতে, স্পিচের কথা বলতে প্রবলেম হচ্ছে। আর টি হলো গিয়ে টাইম টেকিং, মানে যত আর্লি আমরা এই সিমটমসগুলিকে রেকগনাইজ করবো, আমরা এত তাড়াতাড়ি মেডিকেল হেল্প সিক করতে পারবো বা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবো। স্যারের প্রত্যেকটা টপিক স্টার্টিং ফ্রম রেকগনিশন, স্ট্রোকের সিমটমস, ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন, খুব লিউসিড, ভিভিড আর এক্সট্রিমলি ইজি ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় একটা ছোট্ট স্টুডেন্ট যে ক্লাস 5, 7, 8-এ পড়ে, সেও যদি এই বইটা পড়ে ওরও ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে স্ট্রোক ব্যাপারটা কি, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। আর একটা টপিক যেটা আমার এই বুকে খুব হেল্পফুল লাগলো, যেটা স্পেসিফিক্যালি পেশেন্টস আর তাদের কেয়ার গিভার, কেন কি কেয়ার গিভার্স ইন স্ট্রোক হলো গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাসেট অফ মেডিসিন। স্ট্রোকের পেশেন্ট, স্ট্রোক হওয়ার পরে যার ম্যাসিভ স্ট্রোক হয়েছে, সে একটা প্যারালাইজড অবস্থাতে থাকে, ওদের কেয়ার গিভারের উপরে পুরো রেসপন্সিবিলিটি থাকে পেশেন্টের ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে সব কেয়ার দেওয়া, সুস্থ করে ওঠা। তো কেয়ার রিহ্যাবিলিটেশনের বিষয়ে উনি খুব ভালো একটা টপিক লিখেছেন, কি নিউট্রিশন দেওয়া, কি ফিজিওথেরাপি করা, বিভিন্ন রকমের প্রবলেমসগুলো কিগুলো কি দেখা যেতে পারে স্ট্রোকের পরে, যেরকম নাকি ইউরিন, স্টুল, এগুলোর কন্ট্রোল চলে যাওয়া, ফিজিওথেরাপি কিরকম ইনিশিয়েট করব, কি করে করা, কথা কি করে আবার ঘুরিয়ে আনা। তো ইটস আ বিউটিফুল বুক। এটাই বলবো যে স্যার আমরা এখন ওয়েট করছি আপনি আসলে পরে আমরা যাতে আপনার বুক থেকে ডিরেক্টলি শুনতে পারি আপনার এই ভিভিড, সুন্দর, লিউসিড বুকটা, বিউটিফুলি রিটেন বুক, এটাই বলতে চাই। থ্যাংক ইউ স্যার অ্যান্ড অল দ্য বেস্ট অ্যান্ড মেনি মোর জার্নালস টু কাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তনুশ্রী গুপ্ত। অবশ্যই ম্যানচেস্টার থেকে ডাক্তার মোহন দত্ত চৌধুরী আপনার বক্তব্য শুনবেন। আমরা যথাসময়ে তার কাছে আমরা এই লিংক দিয়ে দেব, ইউটিউব চ্যানেলে এই লিংকটি পাওয়া যাবে, এমনি তো টিভিতে দেখানো হবে ঈশান বাংলা চ্যানেলে শনিবার 8টা, রবিবার 8টায়। আর টিভি চ্যানেলে দেখানোর পরে আমাদের ইউটিউবে সার্চ করলেই আলোর সাথী পর্ব 15 সার্চ করলেই অনুষ্ঠানটি পাওয়া যাবে। তো আমরা যথাসময়ে প্রফেসর মোহন দত্ত চৌধুরীর কাছে আমরা আপনার বক্তব্যটি পৌঁছে দেব লিঙ্কের মাধ্যমে। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার অজিত ভট্টাচার্য। তো আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে, সংক্ষিপ্ত পুস্তকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ডাক্তার অজিত ভট্টাচার্যকে আমি অনুরোধ করছি যে আপনি কিছু বলুন এই বই সম্বন্ধে আর এই স্ট্রোক নিয়ে কিছু বলুন। আপনি তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, বলুন। আপনার বক্তব্যের মধ্যে দিয়েই আজকের আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ। আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক অফ স্ট্রোকস বইটা এইমাত্র আমার হাতে এসেছে। আমি পুরোপুরি বইটা এখনো পড়িনি, আজ রাত্রে আমি এটা শেষ করব। তো যা শুনলাম, তনুশ্রী বলল বা আমাদের স্যার বললেন, মানবেন্দ্র, এই বইটা কোনো ডাক্তারের জন্য না। এই বইটা লেখা হয়েছে গ্রাসরুট লেভেল ওয়ার্কার যারা আছে তাদের জন্য, আর জেনারেল পাবলিক যারা আছে, পেশেন্ট যারা আছে, পেশেন্ট ছাড়াও এমনি লোক যারা আছে যারা হাইপারটেনশনে ভুগছেন বা যারা কমরবিডিটি আছে, ওরা যদি এই বইটা পড়েন তাহলে অনেক উপকৃত হবেন। একটা খুব ভাইটাল কথা বলেছেন আমাদের দত্ত চৌধুরী স্যার, যে ওই বইটা যদি বাংলায় ট্রান্সলেট করা যায়। আমি মনে করি এখন তো সরকারেরও নানান ধরনের প্রোগ্রাম আছে। আমরা জানি এনসিডি একটা প্রোগ্রাম চলছে, নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম, তার মধ্যে কিন্তু এই স্ট্রোকটা আছে, হাইপারটেনশন, স্ট্রোক এগুলোর মধ্যে আছে। তো ওইগুলা ব্যাপারে যখন হেলথ ওয়ার্কার, আশা কর্মী, ধরুন এএনএম বলুন, আদার্স,
ওরা যদি একটা বেসিক নলেজ নিয়ে কোনো পরিবারের কাছে যায় এবং ওদেরকে বুঝিয়ে দিতে পারে যে এই রকমের সিমটম হলে আপনি আমাদেরকে কল করবেন, কারণ গ্রাম থেকে তো সঙ্গে সঙ্গে আর মেডিকেল কলেজে কল করা যায় না, আসা যায় না। তো প্রথম ওয়ার্কার যে থাকে তার সাথেই যোগাযোগ করে। ওরা কিন্তু যখন তখন যদি এগুলা ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু অনেক লাইফ আমরা সেভ করতে পারবো। এবং অনেকের পরের যেটা হয় স্ট্রোকের পরে প্যারালাইসিস বা আদার্স আর্লি ডিটেকশন হলে, আর্লি ট্রিটমেন্ট হলে ওগুলা থেকে অনেক তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। তো এত সুন্দর একটা বই লেখা আছে আমাদের জন্য ম্যানচেস্টারে বসে, সেটাই সবচেয়ে বড় কথা, এবং উপকৃত কিন্তু আমরা হব। তো আমি যদি উনি আসেন এখানে, আমি তনুশ্রীকেও রিকোয়েস্ট করছি আমাকে একটু খবর দিলে আপনার সাথে পরিচিত হব, আর ওনার কাছ থেকে আরো ডিটেলস আমরা জানবো। আর আমরা একটা নিউরোলজি ওয়ার্কশপ করতে পারি সবাই মিলে। ভালো। তো আমরা উনি যদি আসেন, আমরা এরকম একটা ওয়ার্কশপ যদি করি, আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আর এই বইটি সাধারণ মানুষের সাংঘাতিক ধরনের কাজে লাগবে আমি মনে করি এটা। আর এটা বলে আমি ওনার সুস্বাস্থ্য কামনা করছি, ডক্টর মোহন দত্ত চৌধুরী, এবং আমরা খুব ব্যাকুলভাবে ওয়েট করছি ওনাকে দেখার জন্য, ওনার সাথে মেলার জন্য। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনারা ডাক্তার অজিত ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার বক্তব্য যথাস্থানে অবশ্যই পৌঁছাবে, আমরা পৌঁছে দেব লিঙ্কের মাধ্যমে। আমরা আশা করছি দর্শক বন্ধু আপনারা বইটি আন্ডারস্ট্যান্ডিং দি বেসিক্স অফ স্ট্রোক বইটি যিনি আপনাদের জন্য, আমাদের মতো সাধারণ মানুষদের জন্য লিখেছেন, সেই সুদূর ম্যানচেস্টার থেকে আন্তর্জাতিক মানের ডাক্তার, তিনি প্রবাসী ভারতীয়, মূলত তিনি আমাদের এতদ অঞ্চলেরই মানুষ। তো তিনি লিখেছেন, তিনি তার সামাজিক দায়িত্ব পালন করেছেন। আপনারা বইটি সংগ্রহ করবেন, আর আমরা অবশ্যই উপকৃত হব এই বইটি পড়লে। তো আজকে আমাদের অনুষ্ঠান, আমরা পুস্তক উন্মোচন অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর তনুশ্রী গুপ্ত, আপনি সময় বের করেছেন, আপনার এই শত ব্যস্ততার মধ্যেও প্রফেসর মানবেন্দ্র দত্ত চৌধুরী, আপনি সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসছেন। ডাক্তার অজিত ভট্টাচার্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।